সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে প্রথম পর্ব, অর্থাৎ আমাদের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ত্রিকোণমিতি। ইতিপূর্বে আমরা বিন্যাস এবং সমাবেশ সম্পূর্ণরূপে শেষ করতে সমর্থ হয়েছি। সেখানে কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো সম্পূর্ণরূপে তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং চ্যাপ্টারে কিছু ম্যাথ করে আমরা এই চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছি। এবং এরই ধারাবাহিকতায় আজকে আমাদের নতুন অধ্যায় শুরু হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির প্রথম হচ্ছে আমাদের তিনটা অধ্যায় 6.1, 6.2 এবং 6.3। এই তিনটি অধ্যায় আমরা একসাথে আলোচনা করব, বেসিক কনসেপ্ট, দেন কিছু ম্যাথ করে আমরা এটা ক্লোজ করে দিব। দেন 7.1 থেকে শুরু করে 7.7 পর্যন্ত কিছু অঙ্ক আছে এবং কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে, সেগুলি আলোচনা করে আমরা ত্রিকোণমিতি সম্পূর্ণ শেষ করব। তো এরই ধারাবাহিকতা আমাদের শুরু হচ্ছে দেখো 6.1। তো এখানে আমরা যে জিনিসটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে দেখো ত্রিকোণমিতিক কোণের প্রকারভেদ, কোণের বিভিন্ন পরিমাপ, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুবক, এটা আমাদের প্রমাণ করতে হবে। রেডিয়ান কোণ, ধ্রুব কোণ প্রমাণ করতে হবে, s r থিটা, এবং বৃত্তকলার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো দেখো ত্রিকোণমিতিক কোণ কাকে বলে এটা আমাদের, আচ্ছা ত্রিকোণমিতিক কিভাবে আসছে আমরা এটা দেখি। প্রথমে দেখো ট্রাইগোনোমেট্রি এই ট্রাইগোনোমেট্রি শব্দটি কিন্তু গ্রিক শব্দ ট্রাইগন এবং দেখো গ্রিক শব্দ ট্রাইগন এবং ম্যাট্রন থেকে এসেছে। ম্যাট্রন, এই ট্রাইগন শব্দের অর্থ হচ্ছে তিন, গ্রিক শব্দ, আর এই গ্রিক শব্দ ম্যাট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তিন কোণ আর কি, তিন কোণ, আর এটা হচ্ছে পরিমাপ। তার মানে ট্রাইগোনোমেট্রি মানে তিন কোণের পরিমাপ, অর্থাৎ যেখানে তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তাইলে একটা ত্রিভুজের তিন কোণের পরিমাপ নিয়ে যেখানে আলোচিত হবে সেটাই হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তাহলে দেখো এরপরে আমরা দেখবো ট্রাইগোনোমেট্রিক কোণ। দেখো ত্রিকোণমিতিক কোণ কি, বিষয়টা কি? তো ত্রিকোণমিতিক কোণ মানে হচ্ছে, দেখো আমরা কিন্তু জানি যে জ্যামিতিতে কোণ কিন্তু সীমাবদ্ধ, সবসময় ধনাত্মক কোণ, এবং সেটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। জ্যামিতিক কোণ, দেখো জ্যামিতিতে আমরা জানি কোণ হচ্ছে সীমাবদ্ধ এবং 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ত্রিকোণমিতিতে কিন্তু এই সীমাবদ্ধতা নেই। ত্রিকোণমিতিতে হচ্ছে একটা ঘূর্ণায়মান রশ্মি আদি অবস্থান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ। তার মানে হচ্ছে আমরা যদি ধরি এই যে ও এক্স অক্ষ আদিরেখা, এই আদিরেখার সাপেক্ষে একটা রশ্মি যদি ঘুরে এখানে আসে তাহলে তার উৎপন্ন কোণ হবে থিটা। যদি এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসে তাহলে উৎপন্ন কোণ হবে 180 ডিগ্রি। যদি এই পর্যন্ত আসে ঘুরে তাহলে তার কোণ হবে 270 ডিগ্রি, 270 ডিগ্রি। যদি এই যে এখান থেকে ঘুরে একদম এখানে আসে তাহলে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তারপরে আবার যদি ঘুরে এখানে আসে তাহলে 360 ডিগ্রি প্লাস 90, আবার যদি ঘুরে একদম এখানে আসে তাহলে হবে 720 ডিগ্রি। এভাবে বারবার ঘুরে বিশাল কোণ উৎপন্ন করতে পারে, অনেক বড় বড় কোণ উৎপন্ন করতে পারে। এটাকে বলা হবে ট্রাইগোনোমেট্রিক কোণ। কিন্তু জ্যামিতিক কোণ কিন্তু 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কখনোই যাবে না। কিন্তু ত্রিকোণমিতিতে কোণের মানটা কি হইতে পারে, একটা ঘূর্ণায়মান রশ্মি বারবার ঘুরে বিশাল কোণ উৎপন্ন করতে পারে, ক্ষুদ্র কোণ উৎপন্ন করতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল উৎপন্ন করতে পারে। যেমন ধরো এখান থেকে একবার ঘুরলে 360 ডিগ্রি, দুইবার ঘুরলে 720, তিনবার ঘুরলে 3 × 360, চারবার ঘুরলে 4 × 360, এভাবে বিভিন্ন কোণ উৎপন্ন করতে পারে। এটাকে বলা হবে ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমরা এখন দেখবো ত্রিকোণমিতিক কোণের প্রকারভেদ। দেখো কোণের প্রকারভেদ, তো মেইনলি ধনাত্মক এবং ঋণাত্মক কোণ। ত্রিকোণমিতিক কোণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ধনাত্মক কোণ আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ। যদি ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হবে ধনাত্মক কোণ। যেমন দেখো এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এই ঘূর্ণায়মান রশ্মিটি এখানে আসলো, তাহলে এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, তাইলে এই কোণকে বলা হবে ধনাত্মক কোণ। আবার এখানে আসলো, এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে,
উৎপন্ন কোণ মনে করো যে θ1, তাহলে এটাও কিন্তু ধনাত্মক কোণ। আর ঋণাত্মক কোণ কি? ঋণাত্মক কোণ দেখো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, এটা হচ্ছে x অক্ষ, তাহলে এই যে এখানে আসলো ঘুরে, এই যে এইভাবে ঘুরে আসলো, তাহলে এই বরাবর আসলো, এই যে এটা হচ্ছে থিটা কোণ, তাহলে এই থিটাকে বলা হবে ঋণাত্মক কোণ। সিমিলারলি যদি এইভাবে ঘুরে এখানে আসে, তাহলে এটা যদি হয় θ1 কোণ, এই θ1 কে বলা হবে ঋণাত্মক কোণ। তার মানে ঘূর্ণায়মান রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে, সেটাকে বলা হবে ঋণাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যদি কোণ উৎপন্ন করে বিভিন্ন কোণ, তাহলে সেটাকে বলা হবে ধনাত্মক কোণ। এ হচ্ছে কোণের প্রকারভেদ। এরপরে দেখো আমরা দেখব কোণের পরিমাপ, ত্রিকোণমিতিক কোণের পরিমাপ। কোণের পরিমাপটা আমরা দেখব। তো ত্রিকোণমিতিক কোণকে বিভিন্নভাবে পরিমাপ করা হয়, অর্থাৎ তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি। দুই নাম্বার হচ্ছে শতমূলীয় পদ্ধতি। তিন নাম্বার হচ্ছে বৃত্তীয় বা রেডিয়ানে পরিমাপ। এই তিনটা পদ্ধতি আছে। তো ষাটমূলক পদ্ধতিটা কি? দেখো, ষাটমূলক পদ্ধতি হচ্ছে, আমরা জানি যে দুটি পরস্পর লম্বভাবে ছেদকারী রেখার মধ্যবর্তী কোণগুলি কিন্তু প্রত্যেকটা 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে, দুটি পরস্পর ছেদকারী সরল রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিকে বা এক সমকোণকে এই আমরা আলোচনা করতেছি। দেখো, ষাটমূলক পদ্ধতি আমরা আলোচনা করতেছি। তাহলে দুটি পরস্পর লম্বভাবে ছেদকারী রেখা যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই 90 ডিগ্রিকে সমান 90 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের মান কিন্তু 1 ডিগ্রি। ঠিক আছে? এবং এই 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের মান হচ্ছে 1 মিনিট। প্রত্যেক ভাগের মান 1 মিনিট বলে। 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করলে, 60 ভাগে ভাগ করলে প্রত্যেকে 1 মিনিট। 1 মিনিট। এবং 1 মিনিটকে, এই যে 1 মিনিটকে 60 ভাগে ভাগ করলে প্রত্যেকে 1 সেকেন্ড। প্রত্যেককে বলা হয় 1 সেকেন্ড। এটা হচ্ছে মূল পদ্ধতি। তাইলে আমরা কি পেলাম? 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। এই যে মিনিটকে একটি মানে সিঙ্গেল প্রাইম দ্বারা সূচিত করা হয়। আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, ডাবল প্রাইম দ্বারা সূচিত করা হয়। তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই মানে অ্যাঙ্গেলকে 60 ভাগে ভাগ করে এই মানটা বের করা হয়েছে। এই কারণে এর নাম হচ্ছে কি ষাটমূলক পদ্ধতি। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। এরপরে দেখো ষাটমূলক পদ্ধতি আর শতমূলীয় পদ্ধতি, এটা কিন্তু বর্তমানে তেমন ব্যবহার হয় না, এই জন্য এটা নিয়ে কোনো আলোচনা করা হয় না। এরপরে দেখো বৃত্তীয় পদ্ধতি বা রেডিয়ানে কি হবে? রেডিয়ানে পরিমাপটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান পরিধি। বৃত্তের ব্যাসার্ধের সমান, এই যে এই ব্যাসার্ধ হচ্ছে কত? ওএ। এই ওএর সমান চাপ যদি এবি হয়, আর অর্থাৎ এবি এর দূরত্ব আর ও এর দূরত্ব যদি সমান হয়, তাহলে এই যে এবি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, সেটা কি বলা হবে? রেডিয়ান কোণ। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে।
এই হচ্ছে আমাদের সংজ্ঞা। তার মানে হচ্ছে যদি এটি একটা বৃত্ত হয়, দেখো যদি এই যে এটা একটা বৃত্ত হয়, এটার ব্যাসার্ধ হচ্ছে 2, তারপরে এই যে এ থেকে বি এটাও 2, এ বি চাপের দৈর্ঘ্য 2, তাহলে ব্যাসার্ধ আর চাপ সমান, তাহলে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হবে এটাই হবে রেডিয়ান কোণ, এটাকে বলা হয় 1 রেডিয়ান কোণ। তাহলে এইভাবে আমরা রেডিয়ান কোণ এবং ষাটমূলক পদ্ধতি এগুলি আমরা বের করতে পারি। দেন দেখো আমরা দেখবো হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত ধ্রুবক, এটা আমরা দেখব। 3 নাম্বার, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত ধ্রুবক। ধ্রুবক এটা আমাকে প্রমাণ করতে হবে। তাইলে এটা প্রমাণ করার জন্য আমরা দুইটা বৃত্ত নেই, দেখো বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত। এই বৃত্তের দুই বৃত্তেরই কেন্দ্র এক, কনসেন্ট্রিক সার্কেল, অর্থাৎ দুইটা বৃত্তর কেন্দ্র একই। তাহলে ছোট বৃত্তের কেন্দ্র এটা, বড় বৃত্তের কেন্দ্র, তাহলে এটা হচ্ছে এ আমরা ধরে নিলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এইভাবে আরো আছে, আমরা এগুলি নিলাম। এবং দেখো এই যে ও এ, ও বি, ও সি, ও ডি এই ক্ষুদ্রবৃত্তকে আমরা ধরে নিচ্ছি এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি করি, এই যে n সংখ্যক সমান বাহু বিশিষ্ট, এখন দেখো এই যে ও এ, ও বি কিন্তু সমান, তাহলে এইটা সমান হলেও হয়ে গেল। এই যে আমরা কি করি, n সংখ্যক সমান বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজ অঙ্কন করি। সেটা কি, ত্রিভুজ অঙ্কন করি এ বি সি ডট ডট ডট। এই যে এ বি বি সি মানে ও এ বি, ও বি সি এগুলি আমরা অঙ্কন করি। সেটা হচ্ছে ও এ বি একটা, ও বি সি একটা, এভাবে ডট ডট ডট, আরো অনেকগুলো আছে। ও এ বি, ও বি সি দুইটা কিন্তু সমান বাহু বিশিষ্ট। এই যে এখান থেকে যদি আমরা বাহুটা নিই, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা। সিমিলারলি ক্ষুদ্র বৃত্তের মধ্যে এটা একটা, এটা একটা, এই যে এটা একটা। তাইলে আমরা কিন্তু জানি যে এখানে আমরা কি পাই, চিত্র হতে, দেখো চিত্র হতে আমরা পাই ব্যাসার্ধ, একটা বৃত্তের সবগুলি ব্যাসার্ধ সমান, ও এ সমান ও বি, ও এ সমান ও বি। তাইলে এবং ও এ প্রাইম সমান হচ্ছে ও বি প্রাইম। ক্ষুদ্র বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ সমান, ও এ প্রাইম ব্যাসার্ধ, ও বি প্রাইম ও ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধগুলি সমান। তাইলে এই ব্যাসার্ধের অনুপাত কিন্তু সমান হবে, কারণ এইটা এই যে ও এ আর ও এ প্রাইম একই রেখার উপর অবস্থান করতেছে, ও বি প্রাইম এবং ও বি একই রেখার উপর অবস্থান করতেছে, কারণ এইটারও ব্যাসার্ধ সমান, এটারও কিন্তু সবগুলি ব্যাসার্ধ সমান, এটারও সবগুলি ব্যাসার্ধ সমান। তাহলে এই দুইটার ব্যাসার্ধের অনুপাত সমান হবে। তাহলে আমরা কি পাচ্ছি, ও এ বাই ও এ প্রাইম ইকুয়ালস টু ও বি বাই ও বি প্রাইম, এটা আমরা পাই। অর্থাৎ দুইটা বৃত্তের একই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত সবসময় সমান হয়, এটা আমরা জানি। তাইলে এখান থেকে আমরা কি পাই, দেখো আমরা পাইলাম কি, এখান থেকে আমরা লিখতে পারি ও এ ডিভাইড বাই ও বি ইকুয়ালস টু এইটাই থাকুক, ও এ বাই ও এ প্রাইম ইকুয়ালস টু ও বি বাই ও বি প্রাইম, এটা আমাদের 1 নাম্বার। দেন দেখো আমরা কিন্তু ধরে নিছি যে এ বি, ও এ বি এবং ও বি সি ত্রিভুজের মধ্যে, বা এখানে এই যে ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও এ প্রাইম বি প্রাইম, ও এ প্রাইম বি প্রাইম এর মধ্যে দেখো এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশকোণী, কারণ এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, আর এটা তো সাধারণ কোণ, তাহলে এরা কিন্তু সদৃশকোণী।
কারণ এই দুইটা রেখা সমান্তরাল, এটা তাদের ছেদক। তাহলে একান্তর কোণ দুইটা সমান, এটা সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী। তাহলে সদৃশকোণী হলে কি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে অনুরূপ বাহু কি ও এর অনুরূপ বাহু ও এ প্রাইম, ও এ বাই ও এ প্রাইম ইকুয়ালস টু এবি বাই এ প্রাইম বি প্রাইম। এটা আমরা পাই। তাইলে এটা আমরা পাইলাম। এখন n সংখ্যক বাহুর জন্য যদি আমরা নিয়ে দেখো, আমরা কিন্তু নিছি একটা ত্রিভুজ এবি, আরেকটা ত্রিভুজ কি ওবিসি, আরেকটা ত্রিভুজ ওসিডি। তাহলে এইভাবে যদি n সংখ্যক বাহু আমরা একসাথে নেই, তাহলে এই যে n সংখ্যক, এই যে n এবি ডিভাইড বাই n এ প্রাইম বি প্রাইম, কিন্তু ব্যাসার্ধের অনুপাত কিন্তু একই থাকবে ও এ প্রাইম। আমি যতই পরিধি বাড়াই না কেন ব্যাসার্ধের অনুপাত কিন্তু একই থাকবে। অর্থাৎ আমি এই যে পরিধি যতই যোগ করি না কেন, পুরাটা পরিধি নিলেও যা হবে ব্যাসার্ধের অনুপাত কিন্তু কোনো চেঞ্জ হবে না, ব্যাসার্ধ একই থাকবে। তাহলে দেখো আমি কি করলাম, এখানে এইটা সবগুলি যোগ করছি, এ বি বি সি সি ডি এইভাবে আরো যত আছে এই পর্যন্ত যোগ করছি। এন সংখ্যক বাহু বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়েছে পুরাটার মধ্যে। তাহলে আমি যদি এখান থেকে শুরু করে পুরাটা যোগ করি, তাহলে এটাকে কি বলে? ত্রিভুজের পরিধি, বৃত্তের পরিধি বলে। এখান থেকে যোগ করে 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 সবগুলি বাহু এই পর্যন্ত আসছি, তাহলে এটাকে বৃত্তের পরিধি। সিমিলারলি ক্ষুদ্র বৃত্তের এখান থেকে যোগ করে করে এই পর্যন্ত আসছি, তাহলে এটাও পরিধি। তাহলে আমরা বলতে পারি পরিধি ডিভাইড বাই, এটা হচ্ছে বড় বৃত্তের পরিধি আর কি। এখানে লিখতে হবে বড় বৃত্তের পরিধি, বড় বৃত্তের পরিধি ডিভাইড বাই ক্ষুদ্র বৃত্তের পরিধি, পরিধি ইকুয়ালস টু হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ ডিভাইড বাই ক্ষুদ্র বৃত্তের ব্যাসার্ধ। এটা কিন্তু আমরা পাই। দেন দেখো আমরা যদি এই বড় বৃত্তের পরিধির সাথে বড় বৃত্তের ব্যাসার্ধকে নিয়ে আসি, তাহলে এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ পরিধি, বড় বৃত্তের পরিধি ডিভাইড বাই বড় বৃত্তের ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু ক্ষুদ্র বৃত্তের পরিধি, ক্ষুদ্র বৃত্তের পরিধি ক্ষুদ্র বৃত্তের ব্যাসার্ধ, ক্ষুদ্র বৃত্তের ব্যাসার্ধ। এটা আমরা পাই। তাহলে ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ দিলে, এখানেও 2 দ্বারা গুণ দিব, এখানেও 2 দ্বারা গুণ দিব, তাহলে কি হয়ে যাবে? সেটা ব্যাস হয়ে যাবে। তাহলে এই যে পরিধি, এখন শুধু আমরা লিখব পরিধি ডিভাইড বাই ব্যাস। কিভাবে লিখলাম? এখানে 2 দ্বারা গুণ দিছি, এখানে 2 দ্বারা গুণ দিছি, তাহলে 2 2 কাটা কি আগেরটাই থাকে। এখানেও কি পরিধি বাই হচ্ছে ব্যাস। তাহলে যেহেতু দুইটা পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি পরিধি বাই ব্যাস ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক, ধ্রুবক এটা। তো আমরা কিন্তু এখান থেকে আবার পাই যে পরিধি মানে কি? পরিধি আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি 2 পাই আর, আর ব্যাস কত? ব্যাস হচ্ছে 2r। তাহলে 2r কাটা, তাহলে থাকে কি পাই। তাহলে আমরা কিন্তু এখান থেকে পাইয়ের সংজ্ঞাটা পাই। অর্থাৎ পাই কাকে বলে? যদি প্রশ্ন করে যে পাই কাকে বলে, পাই হচ্ছে কোন বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে পাই বলে। ঠিক আছে, এখন এই পাইয়ের মান কি? পাইয়ের মান হচ্ছে 3.1416 ডট ডট ডট, মানে একটি অম্লত সংখ্যা। কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা যেটা দিছে পাইয়ের মান, দেখো ভারতীয় বিজ্ঞানীরা কিন্তু দিছে পাই সমান 22/7। এই 22/7 যখন হবে তখন কিন্তু এটা মূলদ সংখ্যা, কারণ এটা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত। তাইলে পাই কিন্তু তখন মূলদ সংখ্যা। তাইলে এই একটা সংখ্যা পৃথিবীতে আছে যেটা মূলদ এবং অমূলদ দুইটা হিসাবে আচরণ করে, সেটা হচ্ছে পাই। ভারতীয় বিজ্ঞানীদের মতে পাই হচ্ছে মূলদ সংখ্যা, আর ওয়ার্ল্ডের অন্যান্য বিজ্ঞানীদের মতে 3.1416 ডট 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 এটা কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এভাবে আমরা পরিধির অনুপাত পাই। তাহলে দেখো এরপরে রেডিয়ান কোণ, ধ্রুব কোণ, এটা আমার প্রমাণ করতে হবে। দেখো রেডিয়ান কোণ, ধ্রুব কোণ, রেডিয়ান কোণ ধ্রুবক, ধ্রুবক কোণ।
তা আমরা কি কি জানি যে পরিধির সমান, বৃত্তের পরিধি ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই তো 1 রেডিয়ান বলে। তা আমরা ধরে নিচ্ছি ও এ বি, যেখানে ও এ সমান এ বি সমান আর, তার মানে এ বি আর এর সমান, ব্যাসার্ধের সমান, তাহলে এটা কিন্তু কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। 1 রেডিয়ান, কারণ ব্যাসার্ধের সমান এই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। তাহলে আবার আমরা কিন্তু জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ পরিধির সমানুপাতিক, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। এই যে বৃত্ত চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক, এর মানে কি? এর মানে হচ্ছে তুমি পরিধি, এই যে চাপ যত বাড়াইবা তত কিন্তু অ্যাঙ্গেল বাড়তে থাকবে। অর্থাৎ এই যে এটা যদি হয় এই যে এবি চাপের জন্য যদি কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, তাহলে এবি চাপটাকে যদি আমরা বাড়াই এসি তে নিয়ে আসি, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ বাড়ে। তার মানে কেন্দ্রে উৎপন্ন কোণ চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে কোণ বাড়ে, দৈর্ঘ্য বাড়লে কোণ বাড়ে। এটাই হচ্ছে এই সূত্র। তাইলে আমরা এখান থেকে কি পাই যে কোণ এই যে AOB ডিভাইড বাই এবি ইকুয়ালস টু হচ্ছে পুরাটা যদি আমরা নেই, পুরাটা কত কোণ, এতটুকু তো AOB কোণ, আর এখান থেকে আমি যদি একদম এখানে আসি তাহলে 4 সমকোণ ডিভাইড বাই এখান থেকে এই পর্যন্ত চাপের দৈর্ঘ্য কত, পরিধির সমান। এই যে এটা আমরা পাই। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাই, আমরা কিন্তু ধরেই নিছি AOB কোণ 1 রেডিয়ান, তাহলে এই যে 1 রেডিয়ান ডিভাইড বাই এবি চাপের দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান, আমরা 1 রেডিয়ান সি দ্বারা প্রকাশ করি। দেন 4 সমকোণ, আর বৃত্তের পরিধি আমরা কি জানি 2πr। দেন আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এই যে আমাদের কি আসে 1 রেডিয়ান ইকুয়ালস টু 4/2πr, 2πr ইন্টু হচ্ছে আর সমকোণ। তাহলে আর কাটা, এই আর ক্যান্সেল, 2 কাটা, তাহলে 2/π সমকোণ, 2/π সমকোণ। তার মানে 2/π সমকোণ সমান হচ্ছে 1 রেডিয়ান। তার মানে এই যে রেডিয়ান কোণ কি আসলো, এইটা 2/π, এটা কিন্তু ধ্রুবক, এখানে পাই এর মান ধ্রুবক কনস্ট্যান্ট, 2 ও কনস্ট্যান্ট, তার মানে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ প্রমাণিত হইল। এখন আমরা দেখব রেডিয়ান কোণের সাথে 60 মূলক পদ্ধতি মানে ডিগ্রির কি সম্পর্ক। তাহলে দেখো রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক, রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক। তো রেডিয়ান সাথে ডিগ্রি সম্পর্ককে আমরা এখানে পাইছি যে 1 রেডিয়ান, সি দিয়ে কিন্তু রেডিয়ানকে প্রকাশ করে 2/π। তাহলে আমরা যদি আর গুণ করি পাই রেডিয়ান সমান হচ্ছে 2 সমকোণ। 2 সমকোণ মানে কি 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি 1 রেডিয়ান ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি ডিভাইড বাই পাই। তাহলে ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক হচ্ছে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। আর ডিগ্রিতে যদি আমরা বলি যে এখানে কিন্তু আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাই 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত, 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। ঠিক আছে, এই হচ্ছে রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক। অর্থাৎ 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। এই হচ্ছে আমাদের সম্পর্ক। দেন আমরা দেখো প্রমাণ করতে হবে যে s = r থিটা। 5 নাম্বার যে প্রমাণ করতে হবে s = r থিটা। তাহলে আমরা যদি একটা বৃত্ত নিই, দেখো বৃত্তচাপ নিলাম AOB, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, এবং
ওয়ে কে ব্যাসার্ধ ধরে আমরা এপি চাপ নিলাম। এপি চাপ এমন ভাবে নিলাম যেন ওয়ে সমান এপি হয়, ওয়ে সমান এপি সমান ব্যাসার্ধ। তাহলে এই যে এপি চাপ কেন্দ্রের যে কোণ উৎপন্ন করছে এটাকে বলা হবে কি 1 রেডিয়ান, তাই না? আমরা জানি ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। এখন আমরা সূত্র জানি কি যে কেন্দ্রে উৎপন্ন কোণ চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে আমরা কিন্তু বলতে পারি এখান থেকে, তাহলে এখানে আমরা কি পাইলাম, এওপি সমান 1 রেডিয়ান এবং এওবি সমান হচ্ছে থিটা। তাহলে আমরা সূত্র কি পাই, কেন্দ্রে উৎপন্ন কোণ এওবি ডিভাইড বাই এবি চাপ কেন্দ্রে এওবি কোণ উৎপন্ন করছে এটার অনুপাত, আর এপি চাপ কেন্দ্রে এওপি কোণ উৎপন্ন করছে এই যে এওপি পাই হলো এপি। তাহলে আমরা এখান থেকে কি পাই, দেখো এওবি মানে কি থিটা, এবি সমান আমরা কি ধরছি এস, আচ্ছা এখানে ধরে নেই এবি সমান হচ্ছে এস, তাহলে এই যেটা হলো এস, আর এওপি সমান হচ্ছে 1 রেডিয়ান, আর এপি সমান কিন্তু আর। তাহলে আর আমরা যদি গুণ করি কি আসবে, এস এর সাথে 1 গুণ এস, আর এর সাথে থিটা গুণ এস ইকুয়ালস টু আর থিটা। এইটাই আমাদের প্রমাণিত। দেন আমরা দেখব বৃত্তকলার ক্ষেত্রফল। দেখো বৃত্তকলার ক্ষেত্রফল, তা আমরা ধরে নিচ্ছি যে আমরা এতটুকুর ক্ষেত্রফল আমরা বের করব, এই যে এতটুকুর বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ও এবি চাপ ভিতরে এবি কোণ উৎপন্ন করছে, তাহলে এবি চাপের উৎপন্ন কোণ এবি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই যে ওপি লম্ব ওয়ে অঙ্কন করি, ওপি লম্ব ওয়ে অঙ্কন করি। তাহলে এই যে এওবি কিন্তু 90 ডিগ্রি, অবশ্যই এওপি অবশ্যই কত 90 ডিগ্রি, অথবা রেডিয়ানে প্রকাশ করলে π/2, এটা আমরা জানি। তাইলে আমরা কিন্তু আবার ওই যে ওই সূত্রে আমরা অ্যাপ্লাই করব যে কেন্দ্রে উৎপন্ন কোণ চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। তাইলে এওবি নিলে কোণ এওবি ডিভাইড বাই কি আমরা জানি এবি, সরি এখানে হচ্ছে ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল উৎপন্ন কোণের সমানুপাতিক, অর্থাৎ এই যে কোণ যত বড় হবে ক্ষেত্রফল কিন্তু তত বাড়বে। দেখো এই যে একটা বৃত্ত, আমি যদি এতটুকু নেই কোণ, তাহলে ক্ষেত্রফল যা হবে, কোণটা যদি আমি বাড়াই তাহলে কিন্তু ক্ষেত্রফল বেড়ে যাবে। তার মানে ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল উৎপন্ন কোণের সমানুপাতিক। তাহলে আমরা কি পাই, যদি আমরা এওবি নেই, বৃত্তকলার ক্ষেত্রফল ডিভাইড বাই বৃত্তকলা এওবি এর ক্ষেত্রফল, আগে বৃত্তকলা, তাহলে সুবিধা হয়। এই যে আমরা এইভাবে লিখি বৃত্তকলা এওবি এর ক্ষেত্রফল ডিভাইড বাই কেন্দ্র উৎপন্ন কোণের সমানুপাতিক এওবি, কেন্দ্র উৎপন্ন কোণ কত এওবি। সিমিলারলি বৃত্তকলা এওপি এর ক্ষেত্রফল, এই যে এওপি এর ক্ষেত্রফল ডিভাইড বাই কোণ এওপি এর সমানুপাতিক, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো বৃত্তকলা এওবি এর ক্ষেত্রফল, তার মানে এওবি এর ক্ষেত্রফল ডিভাইড বাই এই যে এওবি কেন্দ্র উৎপন্ন কোণ করছে কত থিটা, এটা আমরা দিলাম থিটা। আর এওপি কিন্তু দেখো এটাকে যদি সমান 4 ভাগে ভাগ করি, 1 ভাগ, পুরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে একটা ভাগের ক্ষেত্রফল কি হবে πr² ডিভাইড বাই 4, এটা হবে। আর এওপি কোণ কি 1 রেডিয়ান, এটা কিন্তু আমরা ধরেই নিছি। দেন আমরা যদি মানটা বসাই, দেখো এখানে কি আসতেছে, এওবি এর ক্ষেত্রফল, বৃত্তকলা এওবি এর ক্ষেত্রফল কি হবে πr² ডিভাইড বাই 4 ইন্টু থিটা ইন্টু হচ্ছে থিটা।
তাহলে আমরা কি পাই? সরি, এখানে হবে এওপি তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে হবে π/2। তাহলে এখান থেকে আমরা কি পাই? 2/π, 2/π ইন্টু থিটা। তাহলে এখানে দেখো 2 কাটা থাকে 2, আর এখানে দেখো π কাটা আর স্কয়ার থিটা। এই যে এই সূত্র আমাদের হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। যদি অ্যাঙ্গেল থিটার মান দেওয়া থাকে আর এর মান দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তো বৃত্তকলা মানে কি? আমাকে অনেক সময় বলতে পারে যে এই যে এতটুকুর ক্ষেত্রফল বের করো, কিংবা এই যে এতটুকুর ক্ষেত্রফল বের করো। তখন কিন্তু পুরো বৃত্তের ক্ষেত্রফল না, বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তখন আমরা কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে, সেটা হচ্ছে হাফ আর স্কয়ার থিটা, যেখানে থিটা অবশ্যই রেডিয়ান এককে অ্যাঙ্গেলের মান। তাহলে দেখো আমরা যদি একটা অঙ্ক দেখি এইভাবে, তাইলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে বলছে যে 2 মিটার ব্যাসার্ধের 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের উপরস্থ কোন চাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ওই বৃত্তকলার ক্ষেত্রফল বা ওই বৃত্তাংশের ক্ষেত্রফল বের করো। ওই বৃত্তাংশের ক্ষেত্রফল বের করো বা কত, এটা আমাকে বলছে প্রশ্ন। তাহলে আমরা কিন্তু জানি যে বৃত্তাংশের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল সমান এই যে একটু আগেই পাইছি, হাফ আর স্কয়ার থিটা, হাফ আর স্কয়ার থিটা। তাহলে হাফ, আর এর মান কত? আর এর মান কিন্তু 2, ব্যাসার্ধ হচ্ছে 2, তার উপর স্কয়ার, আর থিটা রেডিয়ানে নিতে হবে। তো আমরা একটু আগেই দেখছি যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে এখানে 30 ডিগ্রি সমান কি হবে? 30 ইন্টু π/180, এত রেডিয়ান। এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্ট চলে আসবে। তো এখানে আমরা যদি করি, এখানে 4, এখানে 2 থাকে, আর এখানে হচ্ছে 30 দিয়ে কাটলে হয় π/6, এটা হয়। তার মানে এখানে হবে π/3। এটাই হবে অ্যান্সার। এইভাবে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে সহজেই করতে পারি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। 6.2 এর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আলোচনা করবো। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।